ক্রিস, যে কিনা ভবিষ্যৎ দেখতে পারে, কিন্তু এই ভবিষ্যৎ দেখার ক্ষমতাই তার জীবনে নতুন নতুন বিপদ ডেকে এনেছে। এখন তাকে এফবিআই, পুলিশ, এমনকি ভয়ঙ্কর সন্ত্রাসীরাও খুঁজতেছে। কিভাবে ক্রিস তাদের সবাইকে মোকাবেলা করবে সেটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের এই এক্সপ্লেনেশন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। শুরুতেই আমরা ক্রিসকে দেখতে পাই, যে কিনা একজন জাদুকর। সে একটি হোটেলে ম্যাজিক শো দেখায়। তবে ক্রিস কোনো সাধারণ জাদুকর নয়, তার একটি বিশেষ পাওয়ার আছে। সে ভবিষ্যৎ দেখতে পারে। যদিও সে শুধুমাত্র পরবর্তী 2 মিনিটের ভবিষ্যৎ দেখতে পারে, কিন্তু এই ছোট্ট ক্ষমতাটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। এই পাওয়ার ব্যবহার করে সে ক্যাসিনোতে জুয়া খেলে এবং বেশ ভালোই টাকা ইনকাম করে। তবে সে কখনোই বেশি টাকার বাজি ধরে না, যেন ক্যাসিনো কর্তৃপক্ষ বুঝতে না পারে সে কোনো বিশেষ ক্ষমতার অধিকারী। কিন্তু এত সতর্ক থাকার পরেও একসময় সে তাদের কাছে ধরা পড়ে যায়। গার্ডদের ক্যাপ্টেন রয়বেল খেয়াল করে ক্রিস বড় কোনো বাজি না ধরলেও তার উইনিং পার্সেন্টেজ প্রায় 100%। বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হয়, তাই সে গার্ডদের নির্দেশ দেয় ক্রিসকে ধরে নিয়ে আসতে। যেহেতু ক্রিস 2 মিনিট পরের ভবিষ্যৎ দেখতে পারে, তাই সে আগেই বুঝে যায় যে গার্ডরা তাকে ধরতে আসতেছে। সে জুয়ার টেবিল থেকে উঠে ক্যাশ কাউন্টারের দিকে যায় তার কয়েনগুলো দিয়ে টাকা নিতে। ঠিক তখনই ক্রিস ভবিষ্যতে দেখতে পায় একজন লোক কাউন্টারে এসে গুলি চালাবে এবং সব টাকা নিয়ে পালাবে। তাই লোকটি তার কাছে আসামাত্রই ক্রিস তাকে ধরে মাটিতে ফেলে দেয় এবং তার পিস্তলটি ছিনিয়ে নেয়। ঠিক তখনই সেখানে গার্ডরা চলে আসে। ক্রিস তাদের বোঝানোর চেষ্টা করে লোকটি গুলি করে 2জনকে মেরে ফেলতো, তাই সে তাকে আটকিয়েছে। কিন্তু গার্ডরা তার কোনো কথাই শোনে না। তারা তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ক্রিস আত্মসমর্পণ না করে গার্ডদের সাথে লুকোচুরি শুরু করে দেয়। যেহেতু সে আগে থেকেই তাদের মুভমেন্ট বুঝতে পারে, তাই সে সহজেই তাদের সামনে দিয়েই ক্যাসিনো থেকে পালিয়ে বের হয়ে আসে। বাইরে এসে সে একটি গাড়ি চুরি করে পালিয়ে যায়। পুলিশ তার পিছু নেয়। সামনে একটি রেল লাইন, আর সেখান দিয়ে ট্রেন আসতেছে। ভবিষ্যৎ দেখে ক্রিস বুঝতে পারে 80 কিলোমিটার স্পিডে গেলে ট্রেনের সাথে তার অ্যাক্সিডেন্ট হবে। তাই সে গাড়ির স্পিড 100-এর উপরে নিয়ে যায় এবং ট্রেনের সামনে দিয়ে অতিক্রম করতে সক্ষম হয়। পুলিশ তাকে আর ধরতে পারে না। ক্রিস গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এদিকে এফবিআইও ক্রিসের উপর নজরদারি রাখছিল। এজেন্ট ফেরিস বেশ কিছুদিন ধরে তাকে অবজার্ভ করছিল। সে জানতে পারে গত 2 মাসে ক্রিস একবারও কোনো বাজি হারেনি, যা খুবই সাসপিসিয়াস। তাই তার বিশ্বাস ক্রিসের কাছে এমন কোনো পাওয়ার আছে যার মাধ্যমে সে আগেই সবকিছু জানতে পারে। ঠিক তখন ফেরিসের লিডার তাকে জানায় রাশিয়া থেকে একটি নিউক্লিয়ার বোম চুরি হয়েছে। সেটি এখন কোথায় আছে কেউ জানে না। যে কোনো সময় সেই বোম তাদের দেশে বিস্ফোরিত হতে পারে। এখন তাদের ফুল ফোকাস হওয়া উচিত সেই সন্ত্রাসীদের ধরার দিকে যারা বোমটি চুরি করেছে, একজন জাদুকরের পিছনে নয়। কিন্তু ফেরিস বলে, স্যার, আমরা যদি এই জাদুকরকে ধরতে পারি তাহলে সে সহজেই সেই বোমটির খবর আমাদের দিতে পারবে, কারণ আমার বিশ্বাস তার কাছে একটি বিশেষ পাওয়ার আছে। তখন লিডার বলে, যা করার তাড়াতাড়ি করো, আমাদের হাতে বেশি সময় নেই। এরপর ফেরিস একজন অফিসারকে পাঠিয়ে রয়বেলকে ডেকে নিয়ে আসে। এজেন্ট ফেরিস রয়বেলকে জিজ্ঞাসা করে, তুমি ক্রিস সম্পর্কে যা জানো সেটা আমাদের বলো। রয়বেল জানায় ক্রিস প্রায়ই ক্যাসিনোতে আসে, তবে আজ সে একটি পিস্তল সহ ধরা পড়ে পালিয়ে গেছে। ফেরিস বলে ওই পিস্তল ক্রিসের নয়, সে যে লোকটিকে ধরেছে পিস্তলটি তার, আর সে 2টি মার্ডার কেসের পলাতক আসামি। তারপর ফেরিস রয়বেলকে একটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসা করে, বলতো ক্রিস যখন ক্যামেরার দিকে তাকিয়েছিল তখন তোমরা কি বলেছিলে? রয়বেল বলে, আমার গার্ডদের বলেছিলাম তাকে ধরে নিয়ে আসতে, কিন্তু সে ক্যামেরার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আগে থেকেই জানে আমরা কি বিষয়ে কথা বলছিলাম। তখন ফেরিস তার এজেন্টকে বলে, আমি যা ধারণা করেছিলাম ঠিক সেটাই। সে আগেই জানতো গার্ডরা তাকে ধরতে আসতেছে, তাই সে সেখান থেকে সরে পড়েছিল। এরপর ফেরিস রয়বেলকে বলে, ক্রিস সম্পর্কে নতুন কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবে। তারপর রয়বেল সেখান থেকে চলে যায়। এদিকে ক্রিস তার চুরি করা গাড়িটি নিয়ে বাড়িতে ফিরে আসে। সে একজন বৃদ্ধ লোকের সাথে থাকে যে জানে ক্রিসের ভবিষ্যৎ দেখার মতো বিশেষ পাওয়ার আছে। ক্রিস তাকে জানায় পুলিশ তার পিছু নিয়েছে। বৃদ্ধ লোকটি বলে, তাহলে তো তোমার এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু ক্রিস বলে,
আমি যতক্ষণ ওই মেয়েটির সাথে দেখা না করব ততক্ষণ কোথাও যাব না। আসলে ক্রিস ভবিষ্যতের একটি দৃশ্য দেখেছিল। হোটেল ডাইনারে ঠিক 8টা 9 মিনিটে একটি মেয়ে আসবে। এরপর সে আর কিছু দেখতে পারেনি। বৃদ্ধ লোকটি বলে, ক্রিস, তুমি তো জানো না মেয়েটির সাথে কবে তোমার দেখা হবে। এমনও হতে পারে এটা তোমার ভুল ইমাজিনেশন। কিন্তু ক্রিস আত্মবিশ্বাসের সাথে বলে, আমি তারিখ জানি না ঠিকই, তবে আমার বিশ্বাস খুব দ্রুতই তার সাথে আমার দেখা হবে। এরপর তারা পুল খেলতে শুরু করে। ঠিক তখনই ক্রিস ভবিষ্যৎ দেখে বুঝতে পারে এফবিআই তার খোঁজে আসতেছে। কিছুক্ষণ পরেই এজেন্ট ফেরিস সেখানে এসে হাজির হয় এবং বলে, ক্রিস, আমি জানি তোমার একটা পাওয়ার আছে যার মাধ্যমে তুমি ভবিষ্যৎ দেখতে পারো। ক্রিস পুরোপুরি বিষয়টি অস্বীকার করে বলে, আমি সামান্য একজন জাদুকর। ফেরিস বলে, আমাকে মিথ্যে বলে লাভ নেই, তোমাকে আমাদের দরকার। একটি সন্ত্রাসী গোষ্ঠী রাশিয়া থেকে একটি পারমাণবিক বোম চুরি করে আমাদের দেশে নিয়ে এসেছে। আমরা জানি না সেটি কখন বা কোথায় বিস্ফোরিত হবে। কয়েক লাখ মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে। তাই আমি চাই তুমি ভবিষ্যৎ দেখে বলো তারা বোমটি কখন এবং কোথায় ফাটাবে। আর এতে তোমারও লাভ আছে। তুমি যে ক্যাসিনোতে ঝামেলা পাকিয়ে এসেছো তার জন্য পুলিশ তোমাকে খুঁজতেছে। আমি চাইলে এই ঝামেলা থেকে তোমাকে উদ্ধার করতে পারি। কিন্তু ক্রিস বলে, আমি জানি তোমাদের মতো লোকেরা নিজেদের স্বার্থের জন্য কি করতে পারে, তাই আমি কখনোই তোমাদের সাথে কাজ করব না। ফেরিস তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে, কিন্তু এসব কিছু ক্রিস আগেই ভবিষ্যতে দেখে ফেলেছিল। তাই সে সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ফেরিস সেখানে এলেও সে ক্রিসকে আর খুঁজে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই যে সন্ত্রাসীরা পারমাণবিক বোমটি চুরি করেছে তারাও ক্রিসকে খুঁজতেছে। তারা রয়বেলকে ধরে জিজ্ঞাসা করে, ক্রিস কোথায়? রয়বেল বলে সে কিছুই জানে না। সঙ্গে সঙ্গেই তারা তাকে গুলি করে মেরে ফেলে। পরের দিন ক্রিস হোটেল ডাইনারে বসে মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। হয়তো আজ সে আসবে। ঠিক 8টা 9 মিনিটে তার দেখা সেই মেয়েটি রেস্টুরেন্টে প্রবেশ করে। ক্রিস মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকে। মেয়েটি সামনে একটি টেবিলে বসে। ক্রিস কথা বলার জন্য ভবিষ্যতের বিভিন্ন সম্ভাবনা দেখতে থাকে, কিন্তু প্রতিবারই সে দেখে মেয়েটি তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। কিছুক্ষণ পরে মেয়েটির বয়ফ্রেন্ড আসে, যার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। ছেলেটি আবার সব ঠিক করতে চায়, কিন্তু মেয়েটি বলে, তুমি আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতো থাকতে দাও। এক সম্ভাবনায় ক্রিস ছেলেটিকে বলে, আপনি ওনাকে বিরক্ত করছেন কেন? তখন ছেলেটি তাকে মারতে আসে, আর ক্রিস তাকে মারধর করে। কিন্তু এতে মেয়েটি তেমন ইমপ্রেসড হয় না। তাই ক্রিস তার প্ল্যান চেঞ্জ করে। সে বাস্তবে ফিরে এসে আবার বলে, আপনি ওনাকে বিরক্ত করছেন কেন? এবার ছেলেটি রেগে গিয়ে তাকে ঘুষি মারে। ক্রিস প্রতিরোধ না করে মার খায় এবং মাটিতে পড়ে যায়। এটা দেখে মেয়েটি ছেলেটিকে বলে, তুমি ওনাকে মারলে কেন? এখনই এখান থেকে চলে যাও। ছেলেটি চলে যায়। এরপর মেয়েটি ক্রিসের কাছে এসে সরি বলে এবং তার সাথে কথা বলে। ক্রিস সুযোগ পেয়ে বলে, আমি অন্যায় দেখলে নিজেকে আটকাতে পারি না। যাই হোক, আমার নাম ক্রিস, আপনার নাম কি? মেয়েটি বলে, আমার নাম লিজ। এরপর ক্রিস লিজের সাথে অনেক বিষয়ে কথা বলে। কথার মধ্যে সে বলে, আমার গাড়ি চুরি হয়ে গেছে, কিন্তু এখন আমাকে ফ্ল্যাগস্টাফ শহরের দিকে যেতে হবে। তখন লিজ বলে, আমি চাইলে আপনাকে সেখানে পৌঁছে দিতে পারি, কারণ আমিও ওই দিকেই যাচ্ছি। আসলে ক্রিস আগেই ভবিষ্যৎ থেকে দেখে নিয়েছিল লিজ ফ্ল্যাগস্টাফ শহরের দিকেই যাচ্ছে। লিজ আবার বলে, যদিও আমি ওদিকে যাচ্ছি, তবে প্রতিমধ্যে কয়েক ঘন্টার জন্য একটি জায়গায় যেতে হবে। এতে আপনার কি কোনো সমস্যা আছে? ক্রিস হেসে বলে, আমার কোনো সমস্যাই নেই। এরপর তারা দুজন গাড়িতে করে একসাথে যাত্রা শুরু করে। এদিকে ক্রিস রেস্টুরেন্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ পর সেখানে এফবিআই এসে পৌঁছায়। তারা রেস্টুরেন্টে ক্রিস সম্পর্কে জানতে চাইলে ওয়েটাররা বলে, ক্রিস প্রতিদিন আমাদের এখানে 2বার আসে। ঠিক সকাল এবং রাত 8টা 9 মিনিট পর্যন্ত কার জন্য যেন অপেক্ষা করে, তারপর চলে যায়। সে তেমন কিছুই খায় না, শুধু কফি অর্ডার করে। তবে আজ একজন মেয়ে এসেছিল, আর সে সেই মেয়েটির সাথেই বের হয়ে গেছে। ফেরিস জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে তারা কোন দিকে গেছে? ওয়েটার বলে, যতটুকু শুনেছি তারা হয়তো ফ্ল্যাগস্টাফ শহরের দিকে গেছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফেরিস তার সাথে থাকা এজেন্টকে বলে, ক্রিস আগেই জানতো মেয়েটি এই রেস্টুরেন্টে আসবে, কিন্তু তারিখ জানতো না। তাই সে প্রতিদিন 2বার করে এখানে এসে অপেক্ষা করত। ঠিক তখন সেই এজেন্ট ফেরিসকে জানায়, ম্যাডাম, গতকাল রাতে নাকি রয়বেলকে খুন করা হয়েছে। এটা শুনে ফেরিস রেগে যায়, কারণ ঘটনাটা গত রাতে হয়েছে আর তাকে এখন জানানো হচ্ছে।
তখনই সে বুঝতে পারে সন্ত্রাসীরাও ক্রিসকে খুঁজতেছে। সন্ত্রাসীরা তাকে খুঁজে পাওয়ার আগেই তাদের ক্রিসকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই সন্ত্রাসীদের যারা পারমাণবিক বোমটি অ্যাসেম্বল করছে। কাজ শেষ করে তারা সবাই একসাথে একটি মিটিংয়ে বসে। সেখানে জেমস নামের একজন বিরক্ত হয়ে বলে, এই মিশনের জন্য তারা 2 বছর ধরে চেষ্টা করছে, আর এখন সামান্য একজন জাদুকরের জন্য বস তাদের পুরো মিশন পজ করতে বলেছে। এর কোনো মানে হয়? তখন তাদের মধ্যে সিনিয়র একজন শান্তভাবে বলে, বস নিশ্চয়ই ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। তা না হলে এফবিআই আমাদের খোঁজার বদলে ক্রিস জনসনের পিছনে পড়ে থাকতো না। তাই যত দ্রুত সম্ভব ক্রিস জনসনকে খুঁজে বের করো এবং তাকে মেরে ফেলো। এর পরের দৃশ্যে আমরা দেখি ক্রিস ও লিজ একটি পাহাড়ে ঘেরা সুন্দর গ্রামে এসেছে। লিজ এখানে গ্রামের বাচ্চাদের পড়াশোনা করায়। সে তখন বাচ্চাদের পড়াচ্ছিল। হঠাৎ এক বাচ্চা লিজকে জিজ্ঞাসা করে, ম্যাম, আপনার সাথে যিনি এসেছেন উনি কি আপনার বয়ফ্রেন্ড? লিজ মুচকি হেসে জিজ্ঞাসা করে, তোমার কেন মনে হলো সে আমার বয়ফ্রেন্ড? বাচ্চাটি সরলভাবে বলে, কারণ আমার ভাইও তার গার্লফ্রেন্ডের দিকে ঠিক এভাবেই তাকিয়ে থাকে। ঠিক তখনই ক্রিস তাদের দিকে এগিয়ে আসে এবং বাচ্চাদের একটি ম্যাজিক দেখায়। সে একটি পাথর তুলে মুহূর্তের মধ্যেই সেটাকে ছোট্ট একটি টিকটিকিতে রূপান্তরিত করে ফেলে। বাচ্চারা বিস্ময়ে চিৎকার করে ওঠে। ফেরার পথে লিজ কৌতূহল নিয়ে ক্রিসকে জিজ্ঞাসা করে, তুমি কি জাদুকর? ক্রিস হেসে বলে, হ্যাঁ, ছোটখাটো ম্যাজিক শো করি। ফ্র্যাঙ্ক ক্যাডিলাক নামটা নিশ্চয়ই শুনেছ। আসলে সেটাই আমার স্টেজ নেম। লিজ অবাক হয়ে বলে, যতক্ষণ তোমার সাথে থাকছি তোমার সম্পর্কে নতুন নতুন জিনিস জানছি, আর প্রতিবারই অবাক হচ্ছি। এরপর তারা আবার গাড়িতে করে ফ্ল্যাগস্টাফ শহরের দিকে যাত্রা শুরু করে। রাত হয়ে যায় এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে তারা জানতে পারে পাহাড় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। কখন রাস্তা ক্লিয়ার হবে কেউ বলতে পারছে না। তাই তারা বাধ্য হয়ে পাশের একটি হোটেলে ওঠে। হোটেলে তারা একটি রুম পায়, কিন্তু এক রুমে দুজন থাকা ঠিক হবে না ভেবে ক্রিস সিদ্ধান্ত নেয় সে গাড়িতেই ঘুমাবে। সে একটি কম্বল নিয়ে গাড়িতে গিয়ে শুয়ে পড়ে। রাতে লিজ ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখে ক্রিস ঠান্ডায় গুটিসুটি মেরে গাড়িতে ঘুমাচ্ছে। দৃশ্যটা দেখে তার খুব মায়া লাগে। পরদিন এফবিআই জানতে পারে রাস্তা বন্ধ থাকার কারণে ক্রিস পাশের একটি হোটেলে উঠেছে। তাই এফবিআই টিম তড়িঘড়ি করে সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সন্ত্রাসী জেমস এফবিআই এর উপর নজর রাখছিল। জেমস যখন দেখে এফবিআই দলবল নিয়ে বের হয়েছে তখন সে তার বসকে জানায়। তার বস বলে, ওদের ফলো করো, ওদের মাধ্যমেই তারা ক্রিস পর্যন্ত পৌঁছাতে পারবে। এদিকে সকালে ক্রিস রুমে ঢোকে। কিছুক্ষণ পরে লিজ গোসল সেরে বের হয়। তাকে দেখে ক্রিস মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে একটি গোলাপ ফুল হাতে নিয়ে লিজকে প্রপোজ করে। লিজ তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে আর তারা আরও কাছাকাছি চলে আসে। এদিকে ফেরিস তার ফুল ফোর্সকে নির্দেশ দেয় হোটেল থেকে বের হওয়া সব রাস্তা ব্লক করে দিতে, যেন কোনোভাবেই ক্রিস পালাতে না পারে। এফবিআই হোটেলটির উপর নজর রাখতে থাকে। কিছুক্ষণ পরে লিজ রুম থেকে বের হয়। সে মূলত কিছু কেনাকাটা করতে বের হয়েছে। এদিকে সন্ত্রাসীরাও হোটেলটির ওপর নজরদারি রাখছিল। যাই হোক, ফেরিস লিজের দিকে এগিয়ে যায় এবং তাকে নিয়ে গাড়িতে বসে। ফেরিস লিজকে সেদিন রাতের ক্যাসিনোর ভিডিওটি দেখায় এবং বলে, ক্রিসকে আমরা অনেকদিন ধরে খুঁজতেছিলাম। সে তোমাকে ব্যবহার করে শহর থেকে বের হয়ে এসেছে। তার মাথায় একটু সমস্যা রয়েছে। এসব কথা লিজ বিশ্বাসই করতে পারতেছে না, কারণ সে ইতিমধ্যেই ক্রিসকে খুব ভালোবেসে ফেলেছে। তখন আরেকজন এজেন্ট লিজকে বলে, আমরা ক্রিসকে শান্তভাবে গ্রেপ্তার করতে চাই, তাই তোমার সাহায্য দরকার। তুমি রুমে গিয়ে তার জুসের মধ্যে এই ট্যাবলেটটা মিশিয়ে দেবে। কয়েক মিনিটের মধ্যেই সে অজ্ঞান হয়ে যাবে। তারপর আমরা তাকে গ্রেপ্তার করব। তবে মনে রেখো, কাজটা তোমাকে ক্রিস রুম থেকে বের হওয়ার ঠিক 2 মিনিট পর করতে হবে। কি আর করার। লিজ তাদের কথায় প্রভাবিত হয়ে ট্যাবলেটটি নিয়ে রুমে ফিরে আসে। লিজ ঢুকতেই ক্রিস তাকে জড়িয়ে ধরে এবং জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। লিজ বলে, আমি কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। ব্রেকফাস্টের জিনিস কিনে নিয়ে এসেছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট রেডি করতেছি। ক্রিস ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে থাকে। ঠিক 2 মিনিট পর লিজ তার জুসের মধ্যে ট্যাবলেটটি মিশিয়ে দেয়। এরপর ক্রিস বের হয়ে এলে সে তাকে জুস খেতে দেয়, কিন্তু লিজের মন মানছিল না। ক্রিস যখনই জুস খেতে যাবে তখনই লিজ তাকে থামিয়ে বলে, এই জুস খেও না, এতে ঘুমের ঔষধ মেশানো আছে। এফবিআই তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। তাদের কথায় প্রভাবিত হয়ে আমি এটা করেছি। আমাকে মাফ করে দাও।
সব শুনে ক্রিস বুঝতে পারে এখন তাকে কি করতে হবে। সে টিভির ভলিউম বাড়িয়ে দেয়, যেন এফবিআই যদি কোথাও মাইক্রোফোন বসিয়েও থাকে তারা যেন কিছু শুনতে না পারে। তারপর খুব আস্তে করে সে লিজকে জিজ্ঞাসা করে, এই জুস খেলে কতক্ষণে আমার অজ্ঞান হওয়ার কথা? লিজ বলে, তারা বলেছিল 5 মিনিটের মধ্যে। এরপর ক্রিস গ্লাস বদলে জুস নিয়ে রুমের বাইরে বের হয় এবং সেটা খেয়ে ফেলে। আসলে সে এফবিআইকে দেখাতে চায় যে সে সত্যি জুসটা খেয়েছে। অন্যদিকে সন্ত্রাসীরা দূর থেকে রাইফেল তাক করে রেখেছিল, কিন্তু ক্রিস ব্লাইন্ড স্পটে দাঁড়িয়ে থাকায় তারা তাকে শ্যুট করতে পারে না। যাই হোক, ক্রিস আবার রুমে ফিরে আসে এবং লিজকে সব সত্যি বলে দেয়। সে জানায় সে ভবিষ্যৎ দেখতে পারে, তবে মাত্র 2 মিনিটের জন্য। সেদিন রাতে ক্যাসিনোতে যে লোকটা মানুষের উপর গুলি চালাতে যাচ্ছিল সেটাও সে আগেই দেখেছিল, তাই তাকে আটকিয়েছিল। সব শুনে লিজ ভীষণ অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তাহলে এফবিআই তোমার কাছে কি চায়? ক্রিস বলে, রাশিয়া থেকে একটি পারমাণবিক বোম চুরি করে আমেরিকায় আনা হয়েছে। তারা চায় আমি ভবিষ্যৎ দেখে সেই বোম খুঁজে পেতে তাদের সাহায্য করি, কিন্তু তারা জানে না আমি 2 মিনিটের বেশি ভবিষ্যৎ দেখতে পারি না। আর সেটাও শুধু তখনই দেখতে পারি যখন আমি নিজে সেই ঘটনার সাথে ইনভলভ থাকি। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, তোমার সাথে যুক্ত ভবিষ্যৎ আমি অনেক আগেই দেখতে পারি, যেভাবে তুমি আমার কল্পনায় এসেছিলে। এরপর ক্রিস একটি কাগজে কিছু লিখে লিজের হাতে দেয় এবং তাকে বলে, আমি এখন এফবিআই এর অ্যাটেনশন নিজের দিকে নিয়ে যাব। ঠিক 5 মিনিট পরে তুমি এই কাগজটা খুলবে এবং এখানে যা ইনস্ট্রাকশন আছে তা ফলো করবে। তারপর এখান থেকে পালিয়ে যাবে। কিছুদিন পরে আমি নিজেই তোমাকে খুঁজে বের করব। এটা বলে ক্রিস ঘর থেকে বের হয়ে পাহাড়ের ঢালু রাস্তা দিয়ে নামতে শুরু করে। ফেরিস বুঝতে পারে ক্রিস পালাচ্ছে, তাই সে তার লোকজনকে তাকে ধরতে বলে। সবাই ক্রিসের পিছু নেয়। অন্যদিকে লিজ কাগজে লেখা নির্দেশনা অনুযায়ী রুমের সামনে রাখা গাড়িটি স্টার্ট দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়, কিন্তু সে নিজে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যায়। এতে গাড়ি এবং আশেপাশের জিনিসগুলো পাহাড়ের ঢালু বেয়ে গড়িয়ে পড়তে থাকে আর সবাই সেগুলোর আঘাতে পড়ে যেতে থাকে। তবে ক্রিস যেহেতু আগে থেকে ভবিষ্যৎ দেখে ফেলেছিল, তাই সে সহজেই সবকিছু থেকে বেঁচে যায়। এদিকে সন্ত্রাসীরা ক্রিসের দিকে রাইফেল তাক করে গুলি চালায়, কিন্তু ক্রিস আগেই জানতো, তাই সে সহজে গুলি থেকে বেঁচে যায়। শেষ পর্যন্ত ক্রিস পাহাড়ের ঢালু থেকে নেমে রাস্তায় এসে পৌঁছায়, কিন্তু সেখানে ফেরিস তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়েছিল। ঠিক তখনই উপর থেকে একটি গাছের গুঁড়ি ফেরিসের দিকে পড়ে যেতে থাকে। এটা দেখে ক্রিস তাকে বাঁচাতে ছুটে যায়, তবে গাছের গুঁড়ির আঘাতে ক্রিস অজ্ঞান হয়ে যায়। এরপর ফেরিস ও তার টিম ক্রিসকে ধরে তাদের স্টেশনে নিয়ে যায়। এই পুরো ঘটনায় দূর থেকে সন্ত্রাসী দল দেখেছে। যেহেতু তারা ক্রিসকে ধরতে পারেনি, তাই তারা রাস্তায় হাঁটতে থাকা লিজকে ধরে নিয়ে যায়। ক্রিসের জ্ঞান ফিরে এলে সে দেখে তার হাত পা বাঁধা আর সে একটি চেয়ারে বসে আছে। ঠিক তখনই সেখানে ফেরিস আসে। সে ক্রিসকে বলে, তুমি আমাকে বাঁচিয়েছ, তার মানে তুমি অবশ্যই ভালো মানুষ। তাহলে এখন টিভি নিউজ দেখে আমাকে বলো, পরবর্তী কোন সময় নিউজে বলা হয় যে পারমাণবিক বোমটি বিস্ফোরণ হয়েছে। ক্রিস টিভির দিকে তাকায়। সে দেখে নিউজে বলা হচ্ছে সন্ত্রাসীরা লিজকে বন্দি করে তার শরীরে বোমা বেঁধে একটি চেয়ারের সাথে আটকে রেখেছে, আর কিছুক্ষণ পরেই সেই বোমটি বিস্ফোরিত হয়। এই দৃশ্য দেখে ক্রিস উত্তেজিত হয়ে যায়। তখন ফেরিস বলে, তুমি আমাকে বলো তুমি কি দেখেছো। ক্রিস বলে, আগে আমাকে এখান থেকে বের করো, তারপর বলছি। ফেরিস গার্ডদের নির্দেশ দেয় ক্রিসকে এখান থেকে বের করে অন্য সেলে নিয়ে যেতে। গার্ডরা যখন তাকে নিয়ে যায় তখন ক্রিস বলে, তোমাদের কাছে কি কোনো সিগারেট আর লাইটার আছে? গার্ডরা তাকে সিগারেট দেয়। সেই সুযোগে ক্রিস তাদের মনোযোগ বিভ্রান্ত করে তাদের মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। ক্রিস সরাসরি সেই জায়গায় যায় যেখানে এখন থেকে ঠিক 2 ঘন্টা পরে লিজকে নিয়ে আসা হবে। তার পিছু পিছু ফেরিস ও তার টিমও সেখানে পৌঁছে যায়। তখন ফেরিস জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ক্রিস বলে, এখন থেকে ঠিক 2 ঘন্টা পরে সন্ত্রাসীরা লিজকে এখানে নিয়ে আসবে এবং তার শরীরে বাঁধা বোম বিস্ফোরণ ঘটাবে। ফেরিস বুঝতে পারে পরিস্থিতি কতটা গুরুতর। সে বলে, তারা নিশ্চয়ই আশেপাশে কোনো শুটার বসিয়ে রেখেছে। তারা জানে তুমি এখানে আসবে আর সুযোগ পেলে তোমাকে মেরে ফেলবে। ক্রিস জিজ্ঞাসা করে, তাহলে এখন আমি কি করব? ফেরিস ক্রিসকে তার প্ল্যান জানায়।
সে তার অফিসারদের কল দিয়ে নির্দেশ দেয় এই এলাকার আশেপাশের সব মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দাও। অফিসাররা সেটি বন্ধ করে দেয়। এরপর ক্রিস সামনে এগিয়ে যায়। বিল্ডিংয়ের উপরে থাকা শুটার তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু ক্রিস আগেই ভবিষ্যৎ দেখে ফেলেছিল, তাই সে সহজেই গুলি এড়িয়ে যায় এবং মরে যাওয়ার অভিনয় করে পড়ে থাকে। শুটার ভাবে ক্রিস মারা গেছে। সে তার সাথীদের ফোন করে কনফার্ম করতে যায়, কিন্তু নেটওয়ার্ক বন্ধ থাকায় কল যায় না। সেই সুযোগে এফবিআই হেলিকপ্টার করে শুটারকে গুলি করে মেরে ফেলে। এরপর ফেরিস ক্রিসকে বলে শুটার মারা গেছে এবং সে তার সাথীদের খবর দিতে পারেনি। তুমি কি বলতে পারো যে গাড়িতে করে লিসকে আনা হবে সেই গাড়ির নাম্বার কত? ক্রিস মনোযোগ দিয়ে ভবিষ্যৎ দেখে বলে যে গাড়িতে লিসকে আনা হবে তার নাম্বার হলো 50K F272। এরপর ফেরিস ও তার টিম একটি পরিকল্পনা করে। গাড়িটি এখানে পৌঁছানোর আগেই তারা সন্ত্রাসীদের উপর আক্রমণ করবে। সবাই প্রস্তুত হয়ে যায়। মিশন শুরু হয়। সন্ত্রাসীরা লিসকে নিয়ে গাড়িতে করে রওনা দেয়। ঠিক তখনই এফবিআই টিম ক্রিসের নির্দেশনা অনুযায়ী তাদের উপর অ্যাটাক করে। শুরু হয় তীব্র ফাইট, কিন্তু সন্ত্রাসীরা লিসকে নিয়ে পালিয়ে একটি পুরনো কারখানার ভিতরে ঢুকে পড়ে। পেছন পেছন ক্রিস ও এফবিআই টিমও সেখানে ঢুকে যায়। কারখানার ভেতরে সন্ত্রাসীরা রাস্তার মধ্যে লেজার বোম সেট করে রেখেছিল, কিন্তু ক্রিস আগেই সেটা বুঝতে পারে এবং একজন এজেন্টকে দিয়ে বোমটি নিষ্ক্রিয় করায়। এরপর সবাই মিলে লিসকে খুঁজতে শুরু করে। ক্রিস ভবিষ্যতের সম্ভাবনাগুলো দেখতে দেখতে লিসকে খুঁজতে থাকে, যেন মনে হচ্ছে তার ভেতর থেকে অনেকগুলো ক্রিস বের হয়ে বিভিন্ন জায়গায় লিসকে খুঁজতেছে। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে সে লিজের অবস্থান জানতে পারে। তারা সেখানে পৌঁছাতেই সন্ত্রাসী তাদের দিকে বন্দুক তাক করে এবং লিজকে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু ক্রিস আগেই জানতো সন্ত্রাসী কখন কোন দিকে গুলি করবে, তাই সে সহজেই গুলির পথ এড়িয়ে লিজের কাছে পৌঁছে যায়। সন্ত্রাসী বোমের রিমোট প্রেস করতে গেলেই ফেরিস গুলি করে তাকে মেরে ফেলে। এরপর তারা লিজের শরীরে বাঁধা বোমটি খুলে ফেলে। তারপর খোঁজ করে জানতে পারে পারমাণবিক বোমটি এখানে নেই, অর্থাৎ সেটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তখন ফেরিস একটি ম্যাপ এগিয়ে দিয়ে বলে, এটা দেখে বলো বোমটি কোথায় আছে। ক্রিস মনোযোগ দিয়ে ম্যাপ দেখে বলে, হয়তো আমার কিছুটা ভুল হয়েছে, কারণ কিছুক্ষণের মধ্যেই বোমটি বিস্ফোরিত হবে। তার কথা শেষ হতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আর ঠিক সেই মুহূর্তেই ক্রিস হঠাৎ চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে আছে। অর্থাৎ সে এতক্ষণ যা দেখেছিল সবই ভবিষ্যতের দৃশ্য ছিল। ক্রিস বিছানা থেকে উঠে ফেরিসকে কল দেয় এবং বলে, আমি তোমাকে সাহায্য করব, তবে আমার একটি শর্ত আছে। এই পুরো ঘটনার মধ্যে লিসকে জড়ানো যাবে না। ফেরিস তার শর্ত মেনে নেয়। এরপর ক্রিস লিসকে বিদায় জানায়। সে বলে, আমার একটি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, যার কারণে আমাকে কয়েকদিন তোমার থেকে দূরে থাকতে হবে, তবে খুব শিগগিরই আমি তোমার কাছে ফিরে আসব। লিজের কাছ থেকে বিদায় নিয়ে ক্রিস ফেরিসের সাথে মিশনে চলে যায়। এখানেই শেষ হয় আজকের মুভি। আপনাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।